আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ফুটবল বিশ্বের অন্যতম চর্চিত আর রোমাঞ্চকর এক প্রত্যাবর্তন নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কেরিয়ারের এই পড়ন্ত বেলায় এসে বিশ্বমঞ্চে, বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে নেইমার জুনিয়রের সম্ভাব্য ফেরা নিয়ে কিন্তু চারদিকে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এই ফেরাটা যে মোটেও সহজ কিছু নয় তা তো আমরা সবাই জানি। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এই অসাধ্য সাধন? চলুন পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই সবচেয়ে বড় চমকটা দেয়া যাক। ব্রাজিল দলের ম্যানেজার কার্লো আনচেলেত্তি তার প্রাথমিক ৫৫ জনের যে স্কোয়াড দিয়েছেন, সেখানে কিন্তু নেইমারের নাম জ্বলজ্বল করছে। এই একটা সিদ্ধান্তই স্যান্তোস তারাকাকে তার সেই প্রিয় সেলেসাওদের হলুদ জার্সিতে মাঠে নামার এক ধাপ কাছাকাছি নিয়ে এসেছে। মানে ফুটবল বিশ্বে এই মুহূর্তে এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? আনচেলেত্তির মতো কড়া ম্যানেজারের আস্থা অর্জন করে এত বড় স্কোয়াডের নাম লেখানোই প্রমাণ করে যে এই ফেরাটা কেবল আবেগের বশবর্তী হয়ে হচ্ছে না, বরং পুরোপুরি যোগ্যতার ভিত্তিতেই হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহের দিকে একটু তাকালে বোঝা যায় পথটা আসলে কতটা দুর্গম ছিল। মনে আছে তো ২০২৩ সালের ১৮ অক্টোবরের সেই রাতের কথা, উরুগুয়ের বিপক্ষে সেই ভয়ঙ্কর এসিএল ইনজুরি, যা যে কোনো ফুটবলারের জন্যই এক বিশাল ধাক্কা, আক্ষরিক অর্থেই ক্যারিয়ার ধ্বংসকারী একটা ইনজুরি। এরপর প্রায় ১ বছরের যন্ত্রণাদায়ক পুনর্বাসন, সেখান থেকে ধীরে ধীরে সান্তোসে ফেরা, নিজের চেনা ফর্ম পুনরুদ্ধার করা, আর এখন শুধু আগামী ১৮ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। একজন অ্যাথলিটের জন্য এর চেয়ে অনুপ্রেরণাদায়ক জার্নি আর কি হতে পারে? তো আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব, পতন, একটি ধ্বংসাত্মক ধাক্কা। কার্লো আনচেলোত্তির কোচিং স্টাইল সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে তার নীতি বরাবরই খুব কঠোর। ফিটনেস আর প্রতিযোগিতামূলক ধার ছাড়া তিনি কাউকে দলে ডাকবেন এটা ভাবাই যায় না, যে কারণে একসময় এই নেইমারকেই কিন্তু দল থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু এখনকার চিত্রটা দেখুন, স্পষ্ট উন্নতি আর দুর্দান্ত ফিটনেস ফিরে পাওয়ার কারণেই তাকে এই প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। পর্দার আড়ালে কতটা ঘাম ঝরানো পরিশ্রম আর মানসিক সংগ্রাম করতে হয়েছে এটা তারই প্রমাণ। শুধু প্রতিভার ওপর ভরসা করে নয়, একেবারে মাঠে খেটেই এই জায়গাটা তাকে পুনরায় অর্জন করতে হয়েছে। এরপর আসছি দ্বিতীয় পর্বে, পুনরুত্থান, সান্তোসে ফর্ম ফিরে পাওয়া। হতাশার ঘোর অন্ধকার কাটিয়ে এখন কিন্তু পরিষ্কার আশার আলো দেখা যাচ্ছে। পরিসংখ্যানের দিকে একটু চোখ বোলানো যাক। মাত্র ১২টি ম্যাচ, ৫টি গোল আর ৩টি অ্যাসিস্ট। এগুলো কেবল খাতায় কলমে কিছু সংখ্যা নয়, এগুলো একজন মেগাস্টারের অকাট্য প্রত্যাবর্তনের প্রমাণ। ব্রাজিলীয়রাও লিগে স্যান্তোসকে পয়েন্ট টেবিলের উপরের দিকে তুলে আনা থেকে শুরু করে কোপা সুদামেরিকানায় দলকে দারুণভাবে টিকিয়ে রাখার পেছনে তার প্রভাব আসলে অনস্বীকার্য। মাঠে তার এই চেনা আধিপত্য আর খেলার নিয়ন্ত্রণের জাদুই আনচেলোত্তিকে পুনরায় ভাবতে বাধ্য করেছে। মানে ক্লাব ফুটবলে নিজেকে এমনভাবে প্রমাণ করার পরই আসলে জাতীয় দলের বন্ধ দরজাটা আবার খুলতে শুরু করেছে। চলুন তৃতীয় পর্বে যাওয়া যাক। ড্রেসিং রুমের প্রভাব, সতীর্থ এবং প্রতিদ্বন্দ্বীদের শ্রদ্ধা। মাঠের পারফরম্যান্স তো আছেই, কিন্তু এই প্রত্যাবর্তনের মানসিক প্রভাবটা যে কতটা বিশাল সেটা সতীর্থ রাফিনহার কথাগুলো শুনলেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, নেইমার থাকাটা সবসময় ভালো, আমি তাকে আরও একবার জাতীয় দলের নেতৃত্ব দিতে দেখতে চাই। ভাবুন একবার, ব্রাজিলের ড্রেসিং রুম কতটা গভীরভাবে চায় তাদের এই মূল কাণ্ডারি আবারও মাঠে দলকে লিড দিক। একজন অভিজ্ঞ খেলোয়াড় দলে যে আত্মবিশ্বাস আর স্থিতিশীলতা নিয়ে আসেন সেটা তরুণদের জন্য রীতিমতো জাদুকরী। সতীর্থদের এই নিঃস্বার্থ সমর্থনই তো একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় পুরস্কার, তাই না? আর ব্যাপারটা শুধু নিজেদের ড্রেসিং রুমেই আটকে নেই। লিওনেল মেসির মতো কিংবদন্তি এবং চিরপ্রতিদ্বন্দ্বীও যখন অকপটে বলেন যে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমার উপস্থিত থাকলে ফুটবল সবসময় বেশি উপভোগ্য হয়, তখন আর বলার কি বাকি থাকে। যখন প্রবল প্রতিপক্ষ মাঠে কারও উপস্থিতি কামনা করে তখন বুঝতে হবে সেই খেলোয়াড়ের প্রভাব কতটা সুদূরপ্রসারী। একজন খেলোয়াড় যখন নিজের দলের সীমানা ছাড়িয়ে পুরো ফুটবল বিশ্বের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হন, তখন তার ফেরাটা শুধুমাত্র একটি দলের জন্য নয়, গোটা ফুটবল বিশ্বের জন্যই একটা বিরাট উৎসব হয়ে দাঁড়ায়। এবার আসি আমাদের আলোচনার শেষ পর্বে, চূড়ান্ত পরীক্ষা, শেষ বাছাইয়ে টিকে থাকা। ৪, এই একটি মাত্র সংখ্যার ওজন এখন অনেক বেশি। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার মানে হল ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জন্য এটি হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
একবার চিন্তা করুন, একজন ফুটবলারের জন্য 4টি বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা কতটা অভাবনীয় একটা অর্জন। ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে এসে এমন একটা মাইলফলক ছোঁয়ার জন্য আর মাত্র একটি শেষ বাধা পার হতে হবে। এতদিনের সব কষ্ট, সব সমালোচনা আর নিজেকে প্রমাণ করার অদম্য লড়াই সবকিছু এখন এই একটা বিন্দুতেই এসে মিলেছে। পুরো ঘটনা প্রবাহ শেষে এখন একটাই প্রশ্ন বাতাসে ভাসছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কি পারবেন চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গাটা পাকা করে শেষ বিশ্বকাপের অধ্যায়টি লিখতে? এটা কি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের অন্যতম মহাকাব্যিক একটা প্রত্যাবর্তন হতে চলেছে? উত্তরের জন্য পুরো বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই 18 মের দিকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।